কারণ ছায়ার আকার দেখে বুঝল সেখানে কে দাঁড়িয়ে আছে, তাই ঠোঁটের কোণে ঈশা হাসি ফুটিয়ে দেখো না দেখার ভান করে আড়ালের দরজা পার হয়ে সামনে এগিয়ে গেল। রোমানা ভেবেছিল কারণ তাকে দেখেনি, তাই নিঃশব্দে কক্ষে প্রবেশের চেষ্টা করল। কিন্তু ঠিক তখনই কারণ থেমে কয়েক কদম পিছনে ফিরে দাঁড়িয়ে বলল, ভাবি, এই কথাগুলো তো আপনার হাজবেন্ডের কাছ থেকেই শুনতে পারতেন, অযথা দাঁড়িয়ে পা ব্যথা করলেন। রোমানা চমকে উঠল, অপ্রস্তুত হয়ে এক মুহূর্তে জন্য চোখ বুঝল, তারপর চোখ খুলে কিছু বলার জন্য পিছনে ফিরতে দেখল কারণ ততক্ষণে চলে গেছে। এরপর রোমানা দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষে প্রবেশ করল। ভিতরে ঢুকেই দেখল আরিয়ান দুশ্চিন্তা ভারে নুয়ে পড়েছে। ভয়ের চিহ্ন তার মুখে প্রতিটি রেখায় গভীর ছাপ এঁকে দিয়েছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। টি শার্টটি সেই ঘামের ভারে গায়ের সঙ্গে লেগে আছে। রোমানা নির্লিপ্ত ভঙ্গিতে এসির তাপমাত্রা কমিয়ে বিছানার এক পাশে গিয়ে বসল। আরিয়ান কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এবার কি হবে রোমানা? এ যাত্রা কি বাঁচতে পারবো আমি? রোমানা তাচ্ছিল্যের সুরে বলল, কি আর হবে, জেলের জন্য প্রস্তুত হও। কথাটা আরিয়ানের কানে পৌঁছানো মাত্র তার চোখে রাগে লেলিহান শিখা জ্বলে উঠল। কারানের দেওয়া হুমকি দুঃস্বপ্ন থেকে সবে একটু মাথা তুলতে চেয়েছিল সে, অথচ তার নিজের বই তাকে শান্ত করার বদলে সে আগুনে ঘি ঢালল। আরিয়ান ক্রোধে উন্মাদ হয়ে রোমানাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে মাটিতে ফেলে দিল। রক্তিম চোখে গর্জন উঠলে বলল, তুই একটা নির্বোধ বলদ বউ, আমার পাশে দাঁড়িয়ে সাহস দেওয়ার বদলে উল্টো আমাকে খেপাচ্ছিস। চোখের সামনে থেকে সরে যা তুই, ছাগল পালি আমি। এদিকে রোমানা পড়ে গেল, মনোবল হারালো না, নিজেকে স্থির রেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গভীর চোখে আরিয়ানের দিকে তাকায়। এরপর সে চুপচাপ টেবিলে ভাঙা কাচের একটা টুকরো তুলে হঠাৎ আরিয়ানের হাত শক্ত করে চেপে ধরে শিরার উপরে সজোরে আঘাত করে বসল। আরিয়ান যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করে উঠল, এটা তুই কি করলি গাধার বাচ্চা? অথচ রোমানার ঠোঁটের কোণেও রহস্যময় হাসি ফুটে উঠল। চোখে বিদ্রূপের দৃষ্টি এনে বলো, তোর জন্য এটাই যথেষ্ট। আমার সাথে যেমন ব্যবহার করবি তেমন প্রতিদান পাবি, যা গিয়ে ওষুধ লাগা। এইটুকু বলে সে নিজের চুলে ঝাটকা দিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর আরিয়ান ক্ষত বিক্ষত হাত চেপে ধরে বিছানায় বসে রইল। রাগে তার মুখে শিরাগুলো ফুলে উঠল। আগুনের মতো দৃষ্টি দিয়ে দাঁতে দাঁত চেপে আরিয়ান বলল, এই শাস্তি তো কি আমি সুদে আসলে ফিরিয়ে দেব। সাউদা রোমানা, আমার কথা মনে রাখিস। ওদিকে রোমানা তখন রান্নাঘরে গিয়ে হিমায়ক খুলে একটা কমলা বের করল। ঠান্ডা কমলার খোসা ছাড়াতে ছাড়াতে তার ঠোঁটে কোণে ক্রুদ্ধ হাসি ফুটে উঠল। একা একাই বিড়বিড় করে বলল, আরিয়ান, তুমি আমাকে চিনতে পারোনি। যেমন অসীম ভালোবাসা দিতে পারি, তেমনি কিভাবে শাস্তি করতে হয় তাও আমি ভালোভাবেই জানি। শুধু এই মাতৃত্ব হারানোর যন্ত্রণা আমাকে দুর্বল করেছে, না হলে তোমাকে একদম দাপটের জায়গায় রাখতাম। তার মুখে হালকা বিদ্রূপের হাসি ফুটে উঠল। তারপর গলায় ধীরতার সুরে এনে বলল, তোমার হাতে আর কোনো উপায় নেই আরিয়ান। যাও, 1 কোটি টাকা জোগাড়ের সামর্থ্য নেই, সে আবার 20 কোটি টাকা কিভাবে ম্যানেজ করবে। এই বলে সে ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসল। চোখে আত্মবিশ্বাসে তৃপ্তি নিয়ে কমলা কোয়া মুখে দিতে দিতে শান্তভাবে উপভোগ করতে লাগলো তার নিজস্ব বিজয়ের স্বাদ। একটু পর মীরা দুপুরে রান্নার উদ্দেশ্যে ধীরে পায়ে সিঁড়ি থেকে নেমে রন্ধনশালায় প্রবেশ করল। রোমানা এক মনে খেতে খেতে আবেগ ভরা কণ্ঠে বলল, তোমাকে দেখে আমার অদ্ভুত অনুভূতি হয়। কখনো মায়া লাগে, আবার কখনো হিংসে হয়। মীরা মেলান হাসি হেসে প্রত্যুত্তরে বলল, রোমানা ভাবি, মন অনেক উদার, তাই হয়তো আমার জন্য মায়া হয়। রোমানার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুধালো, উদার উদার মাই ফুড। তারপর আবার বসে
শোনো মীরা, তুমি তো এই বাড়িতে নতুন অতিথি। এখানকার মানুষজন বা পরিবেশের কিছুই এখনো বুঝে ওঠোনি, তাই তোমার মুখে এই নির্ভার ভাব। যদিও তোমাকে নিয়ে আমি বিশেষ কিছু ভাবি না। প্রথমে ভেবেছিলাম নতুন বউ মানে বুঝিয়ে অশান্তির সূচনা, মনে হয়েছিল সংসার চুলোচুলির লড়াই বাঁধবে। কিন্তু তুমি তো এতটাই সহজ সরল যে তোমার সাথে ঝগড়া করাটা মনে হবে নিজের বুদ্ধির অপচয়। মীরা হেসে নরম স্বরে বলল, আমি তো আপনাকে বোনের মতো দেখি, তাই আশা করি আপনি আমাকে পথ দেখাবেন। আমার খুব বেশি বুদ্ধি না থাকলেও আপনি তো আছেন, বাকি সব কিছু না হয় সামলে নেবেন। তাই এই বাড়ি সম্পর্কে আমাকে একটু ধারণা দিন। রোমানা এক ভুরু উঁচিয়ে ঠোঁটে ব্যঙ্গ মেশানো হাসি ফুটিয়ে বলল, বাহ, তোমার কথা তো বেশ জাদু আছে। এমন কথা সচরাচর কেউ বলে না আমাকে। শুনতে খারাপ লাগলো না। যাই হোক, 5 বছরে আমি বা কতটুকু বুঝেছি সে তোমাকে বলবো। তবে যা জানি বলি, তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু কারণের এই বাড়ির কারো প্রতি তেমন কোনো মমতা নেই, এমনকি আশা চৌধুরীর প্রতিও না। মীরা সবজি কাটা কাজ থামিয়ে বিস্ময় চোখে তাকালো। এমনটা কেন? রোমানার কাঁধে ঝাঁকিয়ে বলে, কেন তা আমি জানলে তো হতোই। তবে যতদূর বুঝি বিদেশে দীর্ঘ 18 বছর কাটানোর কারণে এই বাড়ির প্রতি টান কমে গেছে। তার উপরে আরিয়ান আর কারানের বয়সের ফারাকও মাত্র 1 বছর। আর আরিয়ান যাক, ওর কথা তোলা থাক। আচ্ছা মীরা, তোমার বাবা কি কখনো এই বাড়ি সম্পর্কে কিছুই বলেনি? মীরা কাজের ফাঁকে শান্ত গলায় বলল, আমার বাবা এই বাড়ির সম্পর্কে জানবে কিভাবে? হ্যাঁ জানি, আমার শ্বশুর আর বাবা বন্ধু ছিল। শুনেছি তারা স্কুল আর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছে। তবে বাবার কাছ থেকে এসব নিয়ে কোনো দিনও কিছু শোনা হয়নি। রোমানা হাসল। মীরা, তোমার এই সরলতা আমাকে প্রায় ভাবায় আমার দেবরের সাথে কিভাবে চলবে সেটা ভাবছি। তুমি এখন একটা বাড়িতে এসে উঠেছ যার ইতিহাস কিংবা বাস্তবতা সম্পর্কে কিছুই জানো না। কারণকে আমি সব সময় ছোট ভাইয়ের মতো দেখে এসেছি, কিন্তু বিয়ের পর এই 5 বছরে তার সঙ্গে তেমন সখ্য গড়ে ওঠেনি। আসলে তা সম্ভব হয়নি। আমি যখন এই বাড়িতে এলাম তখন থেকে সে মাত্র 2 বার এখানে এসেছে। একবার আমাদের বিয়েতে, আরেকবার কেএসসি টেক্সটাইল কোম্পানি নির্মাণ কাজের সময়। তারপর তো একেবারে আসলো তোমাদের বিয়ের আগে 2016 সালে। তবে কারণ সম্পর্কে যতটুকু জানি, সে অসাধারণ বুদ্ধিমান। পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিতে সে খুব দক্ষ। নইলে ভেবে দেখো, যেখানে অনেকেই 50 বছর বয়সে একটা কোম্পানি দাঁড় করাতে পারে না, সেখানে কারণ মাত্র 4 বছরের মধ্যে কেএসি কোম্পানিকে বিশ্বসেরাদের তালিকায় নিয়ে গেছে। আমার মনে হয় না কেউ তাকে পুরোপুরি বুঝতে পেরেছে। এমনকি আশা চৌধুরী নিজেও তার ছেলেকে সম্পূর্ণ চিনতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি না। মীরা সামান্য হাসল। অর্থাৎ এই কথাগুলো মনে বিশেষ কোনো ভাবনার উদ্রেক করেনি। মীরা গলার স্বর মোলায়েম করে বলে, বুঝলাম। ছেলেদের বুদ্ধি থাকা তো স্বাভাবিক, আর তা থাকা উচিত। তাছাড়া সে তো আমার স্বামী, আমার কোনো ক্ষতি করবে না। রোমানা ভিতরে অজানা বিস্ময় ফুটে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল, বাহ, এতটা বিশ্বাস সত্যি অভাবনীয়। অথচ আমি 5 বছরও জানোয়ারটাকে। এটা শুনে মীরা রোমানার দিকে খানিকটা বিস্ময়ের সঙ্গে তাকালো। রোমানা তার দৃষ্টি লক্ষ্য করে বিষয়টা হালকা করার জন্য কথার মোড় ঘুরিয়ে বলল, মানে আরিয়ানকে চিনতে পারিনি? আর তুমি কি না কারানের মতো একজন মানুষকে 1 বছরের কম সময় চিনে ফেলেছ? বেশ ভালোই। মীরা হেসে ফেলে সবজি কাটার মন দিল। রোমানা কিছুক্ষণ চুপ থেকে সোফায় গিয়ে বসে পড়ল। তারপর এক পা উরুর উপর তুলে দোলনাতে দোলতে বলল, তোমাকে আমি ঠিক বুঝি না মীরা। চৌধুরী বাড়ির বউ হয়েছ, অথচ পায়ের ওপর পা তুলে আয়েশ করার বদলে কাজ করছো। তোমার তো হুকুমদারি করার কথা। মীরা একটু গলা উঁচিয়ে জবাব দিল, কাজ করা খারাপ কিছু না ভাবি, বরং দেখবেন কাজ করলে মন মেজাজ ভালো থাকে।
রোমানা হেসে বলে, ওসব তুমি করো, আমি বাবা আসল মানুষ, কাজ করার জন্য বড়লোক বাড়ির বউ হইনি। তবে যেহেতু বোন বলছো, তোমাকে একটা কথা বলি। আর শোনো, আমি মানুষ চিনতে খুব একটা ভুল করি না, সেই হিসাবে মনে হলো তুমি সত্যি ভালো মনের মানুষ। বলতে থাকুন ভাবি, শুনছি। রোমানা খানিকটা গম্ভীর হয়ে শুরু করলো, শোনো তাহলে, আমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। তোমার বাবা যেমন নামি দামি কলেজের শিক্ষক, আমার বাবা ঠিক তেমন নয়, সরকারি চাকরির সাধারণ কর্মী ছিলেন। তবে সৌন্দর্য আমাকে অনেক কিছু এনে দিয়েছে। মোটামুটি সুন্দরী হয় কত ছেলেকে যে আঙ্গুলের ইশারায় নাচিয়েছি তা হিসেব নেই। এই কথা শুনে মীরা খিলখিল করে হেসে উঠল। রোমানা মুচকি হেসে তার দিকে তাকিয়ে রইল। মীরা একটু আগ্রহ মিশিয়ে বলল, তারপর? রোমানা গলাটা খাকারি নিচু করে বলল, তারপর তোমার ওই ভাসুরকে বিয়ে করলাম। প্রথমে মনে হয়েছিল জীবনের পথ সুন্দর, আলো ফুটবে, কিন্তু ভাগ্য বোধহয় ঠাট্টা করে জানে। বিয়ের 1 বছরের মাথা আরিয়ানের প্রেমে হওয়া মিলে গেল। মীরার কণ্ঠে কৌতূহল আর বিস্ময় মিশ্রিত। কেন ভাবি, কি হয়েছে? রোমানা একটু থেমে বলল, সে তো এক বিশাল গল্প মীরা, যা তোমাকে বলা যাবে না। তাছাড়া আমি এখানে সহজে কাউকে বিশ্বাস করি না। কিন্তু তুমি তো এত সুন্দরী, বিয়ের আগে নিশ্চয় তোমার অনেকগুলো অ্যাফেয়ার ছিল। মীরা হালকা হাসি মিশিয়ে মাথা নেড়ে বলল, না ভাবি, আমার প্রেমের শুরুটা আপনার দেবরকে দিয়ে। রোমানা চমকে উঠে বলল, কি বলছো? তাহলে এই সৌন্দর্য দিয়ে কী করলে তুমি? আমি যদি তোমার মতো সুন্দরী হতাম, পুরো দুনিয়াকে হাতে তালু নিয়ে নিতাম। মীরা মৃদু হেসে উত্তর দিল, আপনার কথা মনে হচ্ছে আমি যেন বিশ্ব সুন্দরী। ও মা, বিশ্ব সুন্দরী বললেও তো কম বলা হয়। আমি কোনোদিনও কারো রূপের প্রশংসা করি না, কিন্তু তোমাকে যখন প্রথম দেখে গিয়েছিলাম, শুধু মনে হয়েছিল তুমি সত্যি মানুষ। তো এতটা সৌন্দর্য কীভাবে কারো হতে পারে? মীরা একটু লজ্জা মাথা নিচু করে বলল, ভাবি, আপনার কথায় আমি নিজে অবাক হচ্ছি। আমি তো এতটা সুন্দরী নয়। রোমানা মুচকি হেসে বলল, তুমি বুঝলে, চোখ থাকলে অন্ধ। আচ্ছা, তোমাকে কি কখনো কেউ তোমার প্রশংসা করেনি? না ভাবি, তেমনভাবে কেউ কখনো করেনি। আপনার কাছে থেকে প্রথম এমন কিছু শুনলাম, আর এখনই নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি। এতদিন এসব নিয়ে কখনো ভাবিনি। কি আশ্চর্য, তোমার কেউ প্রশংসা করেনি? তাহলে বাকিরা নিশ্চয় তোমার মতো অন্ধ। থেমে যায় হোক, নিজের সৌন্দর্যটা ধরে রেখো মীরা। আল্লাহ তোমাকে কতটা মমতা দিয়ে গড়েছেন তা বোঝা যায়। যেমন তোমার নাম, তেমনি তোমার চেহারা। কথাগুলো বলে সে ধীরে ধীরে উপরের তলায় চলে যায়। মীরা দাঁড়িয়ে খানিকক্ষণ রোমানার কথা ভাবল, পরে নিজের মনে বলল, মানুষ যে নাকি সত্যি এত কঠিন। বিয়ের পর দিন যাকে দেখেছিলাম, আজ যেন সে আরেকজন মানুষ। রোমানার কক্ষে প্রবেশ করতে আরিয়ান হিংস্র শ্বাসপথের মতো ঝাঁপিয়ে পড়ল। তার হাত রোমানার গলা লোহার শিকলের মতো চেপে ধরে বসে। রোমানা কাশতে কাশতে শ্বাসের জন্য লড়াই করতে করতে হিসে এসে বলল, আমাকে পরে মারবে আরিয়ান, আগে ভাবো কিভাবে নিজেকে বাঁচাবে। কথাগুলো আরিয়ানের কানে ঢুকতে বিদ্যুৎ স্পর্শ হলো। সে ধীরে ধীরে রোমানার গলা থেকে হাত সরিয়ে নিল। রোমানা হাত দিয়ে গলা ডলতে ডলতে 1 গ্লাস পানি পান করলো। ঠোঁটের কোণে বিদ্রুপের ছায়া ফুটে বলল, 200 কোটি টাকা তোমাকে সাধ্যের বাইরে। তার চেয়ে প্রথম পরিকল্পনাটাই তোমার জন্য ভালো। কথাটা বলে সে হেসে উঠল। তারপর নিজের মনে স্বর্গোত্তিক করল 3 মাসের জেল। আবারও তার অট্টহাসি ঘরের নিস্তব্ধতাকে বিদ্ধ করল। আরিয়ান ক্রোধে ফুঁসতে ফুঁসতে তেড়ে এলো তার দিকে। এটা দেখে রোমানা হাসি থামিয়ে 1 পা পিছনে সরে গিয়ে বলল, তোমার ভালোর জন্য বলছি। যুক্তিপথে চলবে তোমার উপকার। নিলেও নাও, না নিলেও তোমার ব্যাপার। আরিয়ান ফুঁসতে ফুঁসতে বিছানায় বসে পড়ল। তার মাথা রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। চিন্তায় ডুবে যেতে যেতে তার চোখে প্রতিশোধের আগুন জ্বলজ্বল করে উঠল। পাশে রাখা রোমানার ফোনটা চোখে পড়তেই সে এক ঝটকায় ফোনটা তুলে নিয়ে দেওয়ালে সজোরে ছুঁড়ে মারল। ফোনটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ল। অথচ রোমানার পুরোটা সময় নির্লিপ্ত রইল। এক পলকও ভ্রূক্ষেপ করল না। মনে মনে বলল, সমস্যা নেই, এই ছিটকে
ক্রোধে আবার আমাকে নতুন ফোন কিনে দিবে। ভালোই হলো, এবার লেটেস্ট আইফোনটা চালানো যাবে। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। এদিকে ঘরে উপাত্তের মাঝেও রোমানার ভাব আরিয়ানের রাগকে আরও বেশি অগ্নিদয় করে তুলল। এদিকে রোমানার কথাগুলো মীরার মনে গহীনে এক নতুন আলো জ্বালিয়ে দিল। অপরাহ্নের স্নিগ্ধ আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে দেখতে শুরু করলো সে। এতদিন নিজের অস্তিত্বকে ঠিকমতো চিনতে পারেনি সে। নিজের প্রতিচ্ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্বল্প হেসে বলল, তুমি সুন্দর মীরা। অর্থাৎ এতদিন ধরে নিজের সৌন্দর্যকে উপেক্ষা করা মীরার মনে হলো সৌন্দর্যের আলো সবচাইতে চোখে ধরা পড়ে না, সেটা অনুভব করতে হয়। নিজের এলোমেলো চুলগুলো হাতের ছোঁয়ায় খোপা বাঁধার চেষ্টা করল। ঠিক তখনই কারান নীরবে এসে পিছন থেকে তার কাঁধে থুতনি রাখল। কণ্ঠে রিনরিনে সুরে তুলে বলল, আমার বউ দেখি আমাকে ভুলেই বসেছে। মীরা একটু হাসির ছলে বলল, হ্যাঁ, চুলটা বাঁধতে দিন না। না থাক, বলে কারান তার হাত থেকে চুলগুলো আলতো করে ছড়িয়ে নিল। এক চিলতে দুষ্ট হাসি মুখে বলল, তোমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে মীরা। তবে আজ তোমার মুখটা যেন অন্যরকম উজ্জ্বলতা। এত খুশির কারণ কি বেগম সাহেবা? মীরা চোখ নামিয়ে ঠোঁটের কোণে মৃদু হেসে বলল, খুশি নয়, একটু স্বস্তি আর কি। কিসের স্বস্তি? মীরা ঘুরে কারানের চোখে চোখ রেখে বলল, সে কথা থাক, বরং বলুন তো ওদিকের খবর কি? কারান গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরিয়ান ভাই কি বলে সেটা এখন দেখার বিষয়। এছাড়া তো আর কিছু করার নেই। বলে কারান মীরার দিকে অপলক চেয়ে রইল, এমনভাবে যেন সারা দুনিয়ার সব কিছু ছাপিয়ে তার পৃথিবী এখন শুধু এই নারী। মীরার চোখ কুঁচকে বলল, কি দেখছেন এভাবে? কারণ ঈশা হাসি দিয়ে বলল, আমার বউকে। আচ্ছা হয়েছে, আর দেখতে হবে না, আমার একটু কাজ আছে। কারণ কপট বিরক্ত নিয়ে বলো, কি এমন কাজ যে আমার আসার সময় মনে পড়ে? তুমি কি আমার বউ নাকি প্রেমের শত্রু? কাকার সাথে কিছু কথা বলবো, ওনাকে তো ঘরে পাওয়া ভার। এখন যখন আছেন একটু কথা বলাই ভালো। কাকায়ের সঙ্গে কি কথা বলবে? আছে কিছু। এমনিতে তো তার সঙ্গে তেমন সম্পর্ক জমে ওঠেনি, কথা তো বলা উচিত, তাই না? কারণ মৃদু হাসিতে মীরা মাথায় হাত রেখে বলো, আমার বউ সত্যি ভালো, বাড়ির সবাই কথা ভাবে। আচ্ছা যাও, কথা বলো। মীরা দরজা থেকে হাঁটা দিল। পিছন থেকে কারণ আবার ডেকে উঠল, মীরা। মীরা ঘুরে তাকাতেই কারণ চোখে দুষ্টু উজ্জ্বলতা নিয়ে বলল, শব্দ একটা উড়ন্ত চুমো ছুঁড়ে দিল তার দিকে। মীরা স্নিগ্ধ হেসে প্রস্থান করল। মীরা ঈশাকে দরজার কাছে এসে দাঁড়ালো। ভিতরে ঈশা কাগজপত্র ডুবে আছে, একাগ্র, তার চেহারা স্পষ্ট। কিছুটা সংকোচ নিয়ে মীরা ভাবল, ঈশাকের কাজে মাঝে ঢোকা ঠিক হবে কিনা। তবুও সাহস সঞ্চয় করে কণ্ঠ নরমতা নিয়ে বলল, কাকাই আসবো? ইসাক মীরাকে দেখে একটুখানি অবাক হয়ে হালকা হেসে নড়ে চড়ে বসে। আরে বৌমা, এসো এসো, বলে কেদারাটি একপাশে টেনে দিল। বসো বৌমা। আরে কাকাই কি করছেন? আমি টেনে বসছি। ইসাক হেসে বলো, এইটুকু তো কিছুই না মা, ঘরের পরীকে একটু যত্ন করতে হয়। মীরা বসে মৃদু হাসি দিয়ে বলো, কাকাই আপনাকে কখনো তো এক মুহূর্তের জন্য বিরতি নিতে দেখি না। মনে হয় আপনি এই কাজের দুনিয়ায় তলিয়ে আছেন। ঘরে তো আপনাকে তেমন দেখতে পাই না। কি আর করবো বলো মারে, পুলিশের কাজে চাপ এত, অর্ধেক জীবন তো এখানেই চলে যায়। সেসব বাদ দাও, কারানের সাথে তোমার জীবনযাপন কেমন চলছে সেটাই বলো। আমার যা ভাইপো। মীরা হেসে বলে, এই তো আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক। কিছুক্ষণ এদিক ওদিকে সাধারণ কথাবার্তা চলল। তারপর মীরা গম্ভীর হয়ে একেবারে মনোযোগ দিয়ে বলো, কাকাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কিছুদিন ধরে ভাবছিলাম, কিন্তু কথা বলা সময় হয়নি। কি ব্যাপার বৌমা, তুমি মুক্ত মনে বলো। এবার মীরা একটু থেমে গেল। কাকাই, ওই যে একটা কেস নিয়ে আলোচনা হচ্ছিল না, ওই ফুচকা বিক্রেতার ঘটনা, তার কি হলো? ইসাক শান্ত গলায় বলো, ওইটা তো এখনো ঝুলে আছে, কিছু বের করতে পারিনি। না কোনো এভিডেন্স, না কোনো ক্লু। উল্টো রিপোর্ট থেকে আমার অবস্থা খারাপ। এমন একটা কেস এর আগে কখনো দেখিনি। পুরো বিষয়টা একটা ধাঁধা। খুনটা কাজ নাকি জন্তু, সেটা নিয়ে ভিতরে একটা দ্বিধা বয়ে গেল।
কোনো সূত্র মেলে না, অথচ প্রতিটা পলকে মনে হয় কিছু একটা চোখ এড়িয়ে যাচ্ছে, যেন এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে আরও গভীর কিছু। মীরার কপালে কুঁচকে সন্দেহের ছাপ দিয়ে বলে, কিন্তু কাকাই, জন্তু তো আর আঙুল কাটতে পারে না। ঠিকই বলেছ, খুনটা এমন নিখুঁতভাবে করা হয়েছে যে যে কোনো মানুষের হুঁশ উড়ে যেতে বাধ্য। কিন্তু প্রশ্নটা হলো, তুমি এসব নিয়ে পড়লে কেন বৌমা? আসলে খুনের আগের দিনই ফুচকা খেয়েছিলাম ওনার কাছ থেকে, তাই মনটা তেমন মেনে নিতে পারছে না। থেমে হেসে, আচ্ছা যাই হোক, রাতে বাড়িতে খাবেন তো কাকাই? ইসাক হাসতে হাসতে বলো, সে আর বলতে, তুমি যতদিন বাড়ি আছো আমি খাবারের একবেলাও ছাড়ছি না। তোমার রান্না তো আমি প্রতিদিন পেট পূর্তিতে খাই। মীরা ঈশা হেসে বলো, ঠিক আছে কাকাই, আপনি তাহলে কাজ করুন, আমি আসলাম। ইসাক হেসে বলল, আচ্ছা মা। মীরা চলে যেতে যেতে মনে মনে ভাবলো, আমার রান্না কি আর এমন? আপনার ভাইপোর রান্না তো খাননি কাকা, সে তো মাস্টার শেফ। আপনার প্রেমে না পড়লেও আপনার রান্নার প্রেমে পড়েছি। কারান চৌধুরী।